নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের আজ আমি বনফুলে লেখা একটা ছোট গল্প পড়ে শোনাব। গল্পটির নাম বন্য মহিষ। রাত 12টা বেজে গেছে। নীলমণিবাবু তখনও ফেরেননি। নীলমণি পত্নী সুলোচনা লোচন দুটি রক্তবর্ণ করে বসে আছেন রেগে। নীলমণিবাবুর বিধবা বোন মায়াও বসে আছেন একটু কুণ্ঠিত হয়ে। বৌদি দাদার নামে যেসব কটূক্তি করেছেন তার প্রতিবাদ করতে ইচ্ছে করছে, কিন্তু করবার সাহস নেই। বৌদির অনুগ্রহ না থাকলে এ বাড়িতে টেকা সম্ভব নয়। ঘড়িতে টং করে যখন 12:30 বাজলো, তখন সুলোচনা পুনরায় তিক্ত কণ্ঠে মায়াকে বললেন, কাণ্ডখানা দেখেছ তোমার দাদা? তাও যদি বুঝতাম নিজের কাজের জন্য এত খেটে মরছে, তাহলেও বা মানে ছিল। কিন্তু কোথাকার কে হাড় হাবাতে মাছের ব্যবসা করবে, তার জন্যে ওর ঘুম হচ্ছে না। সারা জীবনটা এই করেছে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর সীমা তো আছে একটা। নীলুবাবু ফিরলেন রাত 1:30টার সময়, কিছু টাটকা বাটা মাছ নিয়ে। নিদ্রিত সুলোচনাকে ঘুম থেকে তুলে বললেন, ওগো শুনছো, ফার্স্ট ক্লাস মাছ পেয়ে গেলাম মহলদারের কাছে। ভদ্রলোকের ভাগ্য ভালো, ঝাল করে ফেলো দেখি মাছগুলোর। এখন এত রাত্রে? উনুনে আঁচ নেই? তোমার আক্কেলও কি নেই? আঁচ দিয়ে দাও, কতক্ষণ লাগবে? আমি মাছগুলো বেছে দিচ্ছি। মাছ সঙ্গে করে নিয়ে এলুম, ভদ্রলোককে নিরামিষ খেতে কি দেওয়া যায়? মায়া বলল, আমি সব করে দিচ্ছি। দুই ভাই বোনে মিলে মহা উৎসাহে লেগে পড়ল। সুলোচনাকেও লাগতে হলো। সে কিন্তু গজগজ করতে লাগলো সমানে। যাই হোক, রাত্রি 2:30টার সময় উক্ত আগন্তুক ভদ্রলোককে পরিতৃপ্তি সহকারে মাছ ভাত খাইয়ে নীলুবাবু সত্যিই পরিতৃপ্ত হলেন। যে ঘটনাটা বললাম সেটা একটা উদাহরণ মাত্র। নীলমণিবাবু সারা জীবন ধরে এই কাজ করে এসেছেন। তিনি সামান্য লোক, স্থানীয় জমিদারের স্টেটে সামান্য গোমস্তার কাজ করেন, কিন্তু তার এমন দিলদরিয়া স্বভাব যে বিশ্বের যাবতীয় লোককে দুহাত বাড়িয়ে সাদরে অভ্যর্থনা করবার সাহস তাঁর আছে। ঘরের খেয়ে অনেক বুনোমোষ তাড়িয়েছেন তিনি জীবনে, আর সুলোচনাও এ নিয়ে অনেক বাক্যযন্ত্রণা দিয়েছেন তাকে, কিন্তু তিনি গ্রাহ্য করেননি। একবার অসুস্থ হয়ে কলকাতা শহরে গিয়ে পড়তে হলো নীলুবাবুকে। গ্রামের ডাক্তার তার অসুখ সারাতে পারলেন না। কলকাতা শহরে নীলুবাবু বড়ই বেকায়দায় পড়ে গেলেন। এখানে কেউ তাকে চেনে না। প্রতি পদক্ষেপে পয়সা দরকার। দিল দরিয়া নীলুবাবু জীবনে বিশেষ কিছু জমাতে পারেননি। জমিদারের কাছ থেকে 100-2 টাকা ধার করে নিয়ে এসেছিলেন তিনি। এসে আশ্রয় নিয়েছিলেন একটি খোলার ঘরে। যে ডাক্তারবাবুটির চিকিৎসায় তিনি আত্মসমর্পণ করলেন, তার ফি 8 টাকা। তাকে বার 2 ডেকেই নীলুবাবুর জিভ বেরিয়ে পড়ল। অবশেষে ডাক্তারবাবুকে নিজের অর্থকৃচ্ছতার কথা নিবেদন করলেন। ডাক্তারবাবু বললেন, আমার প্রত্যহ আসবার দরকার নেই, 7 দিন পরে পরে আমি আসব। আপনি সকাল বিকেল একটু একটু বেড়াবেন পার্কে গিয়ে। যে ওষুধ দিয়ে গেলাম ওইটাই এখন চলুক। নীলুবাবু সুলোচনাকে এবং নিজের একটি অবিবাহিতা কন্যাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। মায়া গ্রামের বাড়িতে ছিল। সবাই চলে এলে ঘরদোর দেখবে কে? আর তার একমাত্র পুত্র জগন্নাথ ছিল বোর্ডিংয়ে। গ্রামে হাই স্কুল ছিল না, তাই তাকে বিদেশ পাঠাতে হয়েছিল। সে যেখানে ছিল সেটাও একটা গ্রাম। শহরে পাঠাবার সামর্থ্য নীলমণির ছিল না। ডাক্তারের কথা শুনে নীলমণি বললেন, যোগুকে না হয় লিখে দিয়ে আসতে। একা একা বেড়ানো আমার পক্ষে অসম্ভব এই কলকাতা শহরে। সুলোচনা বললেন, যোগুই বা কলকাতা শহরের কি চেনে? সেও তো কখনো আসেনি। তবু সঙ্গে একটা কেউ থাকলে ভরসা হয়, রাস্তাঘাট দুদিনেই চিনে নেবে। তাহলে যোগুকে লিখে দাও, সে যেন কাউকে সঙ্গে নিয়ে আসে। কখনো তো কলকাতায় আসেনি। হাওড়া স্টেশনে নেমে এই গলির গলি তস্য গলির ঠিকানা সে কি বার করতে পারবে? আমি হরেনকে লিখে দিচ্ছি, সেই ওকে পৌঁছে দিয়ে যাবে। নীলমণিবাবুর বন্ধু হরেন যোগুকে পৌঁছে দিয়ে গেলেন। এরপরই সমস্যাটা হঠাৎ খুব জটিল হয়ে উঠল। নীলমণিবাবু ঠিক করেছিলেন ট্রামে চড়ে হেদো পর্যন্ত যাবেন, হেদোয় গিয়ে বেড়াবেন। যোগুকে সঙ্গে নিয়ে বেরোলেন তিনি। ট্রাম স্টপেজের কাছে গিয়ে যোগুকে তিনি বললেন, ট্রামটা এলেই টপ করে উঠে পড়বি, ট্রাম বেশিক্ষণ থামবে না। ট্রাম যখন এলো তখন যোগু ঠিক চড়ে পড়ল, কিন্তু চড়তে পারলেন না নীলমণিবাবু। তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। ভিড় ঠেলে ওঠা সম্ভবপর হলো না তার পক্ষে। তিনি চেঁচিয়ে যোগুকে বললেন, পরের স্টপেজে নেমে পড়িস। যোগু সে কথা শুনতে পেলে না। ট্রাম যখন কলেজ স্ট্রিটের মোড়ে গিয়ে থামলো, তখন সে নামলো। কন্ডাক্টর নামিয়ে দিলে। নেমেই দিশেহারা হয়ে পড়ল বেচারি। কেবল আশা করতে লাগলো বাবা হয়তো পরের ট্রামেই এসে পড়বেন। কিন্তু উপর্যুপরি 3-4টে ট্রাম এলো, বাবা এলেন না। নীলমণিবাবু আসতেন,
কিন্তু তার এমন মাথা ঘুরতে লাগলো যে তিনি আর ট্রামে উঠতেই সাহস করলেন না। আস্তে আস্তে বাড়িই ফিরে এলেন। ভাবলেন যোগু ঠিক ফিরে আসতে পারবে, কিন্তু সে এলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, ক্রমশ রাত্রি 8টা বাজলো, তবু যোগুর দেখা নেই। কান্না জুড়ে দিলেন সুলোচনা। নীলমণিবাবুও খুব চিন্তিত হলেন। অসুস্থ শরীর নিয়েই বেরিয়ে পড়লেন আবার। প্রতিবেশী জীবনবাবুর কাছে গেলেন। জীবনবাবুর ফোন ছিল। তিনি ফোন করে হাসপাতালগুলোতে খোঁজ নিলেন, 2-4টে থানাতেও খবর দিলেন। তারপর বললেন, আপনি বাড়ি যান, যদি কোনো খবর আসে আমি আপনাকে বলে আসব। 14-15 বছরের ছেলে যখন, তখন ভয় নেই। রাস্তা হারিয়ে ফেলেছে, ঠিক ফিরে আসবে। হয়তো একটু দেরি হবে, আসবে ঠিক। আপনার মুখে ফুলচন্দন পড়ুক মশাই, খবর পেলে দয়া করে জানাবেন আমাকে, আমরা জেগেই থাকবো। নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথা আর বলতে। রাত 10টা পর্যন্ত যোগু এলো না। নীলমণিবাবু এবং সুলোচনার মনোভাব অবর্ণনীয়। দুজনেই কাতরভাবে ভগবানকে ডাকছিলেন। আর কিছু করবার ছিল না। যা ঘটেছিল তা এই। যোগু প্রায় ঘণ্টাখানেক কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করল। যখন অন্ধকার হয়ে এলো তখন তার মনে হলো এবার ফেরা উচিত। কিন্তু এখান থেকে হেঁটে সে কি বাড়ি ফিরতে পারবে? সরকার বাই লেন নামটা মনে আছে, কিন্তু সেটা ঠিক কোনখান থেকে বেরিয়েছে তা তো ঠিক মনে নেই। ট্রামে যাওয়ার উপায়ও বন্ধ, সঙ্গে পয়সা নেই একটিও। টিকিট ছিল না বলে ট্রাম কন্ডাক্টর নামিয়ে দিয়েছিল তাকে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিন্তা করলো সে অনেকক্ষণ। তারপর একটু বুদ্ধি মাথায় এলো। একটা রিক্সায় চলে গেলে কেমন হয়? ওরা অনেক লেনের খবর জানে, বাড়ি গিয়ে ওকে পয়সা দিয়ে দিলেই হবে। একটা রিক্সাওয়ালাকে ডেকে জিজ্ঞেস করলে, সরকার বাই লেন চেনো? খুব চিনি, আসুন। রিক্সা যখন চলতে লাগলো তখন যোগুর মনে হলো সে ঠিক উল্টো দিকে চলেছে। বলল সে কথা, কিন্তু রিক্সাওয়ালা ধমকে উঠল, ঠিক নিয়ে যাচ্ছি বাবু, আপনি বসে থাকুন না। পাড়া গাঁয়ের ছেলে যোগু চুপ করে রইল। তার মনে হলো কোনো শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে হয়তো। খানিকক্ষণ পরে সে যোগুকে নিয়ে যে লেনে ঢুকলো তা যে সরকার বাই লেন নয় তা বুঝতে যোগুর দেরি হলো না। চেহারাই সেরকম নয়। এ কোথায় নিয়ে এলে আমাকে? এই তো শাঁখারিটোলা লেন। আমি বললাম সরকার বাই লেনে যাব। সরকার বাই লেন কোথা? তখন বললেন শাঁখারিটোলা, এখন অন্য বাদ বলছেন। সরকার বাই লেন কোথা আমি জানি না, আপনি আমার ভাড়া দিয়ে দিন, অন্য সোয়ারি করে যান। আমার কাছে পয়সা নেই যে, আমাকে বাড়ি নিয়ে চলো, তখন পয়সা দেব। সরকার বাই লেন আমি চিনি না। বচসা শুরু হলো। কলকাতার রিক্সাওয়ালা সহজে ছাড়বার পাত্র নয়। যোগুও নিরুপায়। কথা কাটাকাটি চলতে লাগলো। গোলমাল শুনে একটা বাড়ির দরজা খুলে গেল। কি হয়েছে খোকা? যোগুর তখন চোখে জল। সে সব কথা খুলে বলল ভদ্রলোককে। ও, তুমি এই প্রথম কলকাতা এসেছো বুঝি? কোথায় বাড়ি তোমার? মানসাই, পূর্ণিয়া জেলায়। ও, তোমার বাবার নাম কি? নীলমণি মুখোপাধ্যায়। নীলমণিবাবু ছেলে তুমি? এসো এসো। ভদ্রলোক রিক্সাওয়ালাকে বিদায় করলেন। তারপর বললেন, সরকার বাই লেন কোথায় তা আমিও চিনি না, তবে বার করতে পারবো আশা করি। তুমি ততক্ষণ একটু কিছু খাও। যোগুর খিদে পেয়েছিল, সে আর আপত্তি করলে না। প্রচুর খাওয়ালেন ভদ্রলোক। তারপর একটা বই খুলে সরকার বাই লেনের পাত্তা লাগালেন। এইবার চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। বিরাট মোটর বার করলেন একটা গ্যারেজ থেকে। 10 মিনিটের মধ্যে এসে হাজির হলেন নীলমণিবাবুর বাসায় রাত্রি 10:30টায়। চিনতে পারেন আমাকে? নীলমণিবাবু চিনতে পারলেন না। সেই যে মাছের ব্যবসা উপলক্ষে আপনার কাছে গিয়েছিলাম বছর কয়েক আগে, সেই যে রাত্রে বাটা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাইয়েছিলেন, মনে নেই? নীলমণিবাবুর তখন সব মনে পড়ল। আপনার আশীর্বাদে মাছের ব্যবসা করে ভালোই হয়েছে আমার। আপনার সাহায্যেই আমার প্রথম হাতে খড়ি। যোগাযোগ দেখুন, কতদিন পরে আবার দেখা। এখানে এসেছেন অসুখের চিকিৎসা করাতে? কোন ডাক্তার দেখছে? ডাক্তার এস.কে. মিত্র। আমি কাল নীলরতন সরকারকে নিয়ে আসব। তিনি আমার বাড়ির ডাক্তার। এটিকে মেয়ে? বাহ, চমৎকার দেখতে তো। বিয়ে হয়নি দেখছি। সুপাত্র আছে হাতে, আমার ভাগ্নে। আচ্ছা, সেসব কথা পরে হবে, এখন আগে সেরে উঠুন। নীলমণিবাবু সেরে উঠলেন। তার মেয়ের বিয়ে হয়ে গেল ভদ্রলোকের ভাগ্নের সঙ্গে। নীলমণিবাবু খুব আনন্দিত হলেন অবশ্য, কিন্তু খুব বেশি বিস্মিত বা বিচলিত হলেন না। তার মনে হলো যা ঘটা উচিত ছিল তাই ঘটল। এর মধ্যে অপ্রত্যাশিত বা বিস্ময়কর তিনি কিছু দেখতে পেলেন না। উক্ত মৎস্য ব্যবসায়ী যদি এসব না করতেন তাহলেই বরং তিনি আশ্চর্য হতেন। ভদ্রলোক মাত্রেই তো ভদ্রতা করবে, এতে আশ্চর্য হবার কি আছে? সুলোচনা কিন্তু ঈষৎ অপ্রতিভ হয়ে পড়েছিলেন। কলকাতা থেকে ফিরে আসবার প্রায় মাস 6 পরে একদিন নীলমণিবাবু প্রতিবেশী মহাদেববাবুর গাভীটির সেবা করছিলেন। নিজের হাতেই ঘাস দিচ্ছিলেন তাকে, কারণ মহাদেববাবু আসন্ন প্রসবা গাভীটিকে তার কাছে রেখে নিশ্চিন্ত মনে তীর্থভ্রমণে বেরিয়েছিলেন।
এমন সময় দুই কনস্টেবল সঙ্গে নিয়ে থানার নূতন দারোগাটি এসে হাজির হলেন। বললেন, দিন 7 আগে 2টি ভদ্রলোক কি আপনার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? খদ্দরধারী 2টি ছোকরা। তারা পলিটিক্যাল আসামি। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। চলুন। হাত ধুয়ে তিনি পুলিশের অনুগমন করলেন। আর ফিরলেন না। বিচারে তাঁর জেল হলো এবং জেলেই মৃত্যু হলো। 5 বছর পরে বিধবা সুলোচনা এই নিয়ে দুঃখ করছিলেন তার বোনের কাছে। চিরকালটা ভাই ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়িয়ে গেছে। কত মানা করতাম, কিন্তু আমার কথা কানে তুলতেন না। কোথা থেকে যে অচেনা 2টো লোক এলো, আর বাড়িতে কোনো লোক এলে তো ওর জ্ঞান থাকতো না, একেবারে অস্থির হয়ে উঠতেন। কত মানা করতাম আমি। এখন হাতে পয়সা নেই, যোগুরও চাকরি হয়নি। হঠাৎ জগন্নাথ উত্তেজিত হয়ে এসে ঘরে ঢুকলো। মা, আমার চাকরি হয়ে গেল। অনেক ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, কিন্তু আমারই হয়ে গেল। কি করে হলো জানো? সেই যে 2টি লোক একবার আমাদের বাড়িতে এসেছিল, যার জন্য বাবাকে পুলিশে ধরে নিয়ে যায়, তাদেরই একজন মিনিস্টার এখন। আমার পরিচয় শুনে বললেন, ও তুমি নীলমণিবাবুর ছেলে, তোমাকে নিশ্চয়ই নেব। তোমার বাবা সেদিন রাত্রে আশ্রয় না দিলে হয়তো ফাঁসিই হয়ে যেত আমার। বসো বসো। খুব আদর যত্ন করলেন। তারপর বললেন, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও, তোমার চাকরি হয়ে যাবে। সুলোচনা অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন।